স্ল্যাবে সর্বনাশ। আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো সাধারণ মানুষরা নেগলেক্ট করেই তাদের না জানার জন্য, কিন্তু অনেকজন ইঞ্জিনিয়ার আমাদের মধ্যেকারই অনেকজন কিন্তু সেগুলোকে অবজ্ঞা করে যায় এবং তার ফলে যেটা ঘটে সেটা হলো স্ল্যাবে সর্বনাশ। আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো আগে আমি বলে দিই। আজকে আমি মূলত 9খানা জিনিস নিয়ে আলোচনা করব। সেই 9খানা জিনিস হলো স্ল্যাবের বিভিন্ন অ্যাসপেক্ট, যেগুলো ইন জেনারেল হয়তো কোনো বইয়ে দেওয়া থাকে না, থাকে আলাদা আলাদা জায়গায়, কিন্তু আমরা যখন কনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি করি আমাদের অ্যাজ এ হোল মনে রাখতে হয়। এবং এর মধ্যে আমি ওই সাধারণ জিনিস নিয়ে, মানে সাধারণ কংক্রিটিংয়ের ব্যাপার নিয়ে বা সাধারণ রিইনফোর্সমেন্টের ব্যাপার নিয়ে কিন্তু আমি আলোচনা করব না। সেগুলোর প্রয়োজনীয়তার জন্য কিন্তু এই ভিডিওটা করা না। এখানে শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমরা ইঞ্জিনিয়াররাও নেগলেক্ট করে যাই। সবার প্রথমে আমি আলোচনা করব 1 নম্বর হিসাবে, সেটা হলো স্ল্যাবের বটম যে ক্লিয়ার কভার সেইটা কিভাবে মেনটেন করা উচিত, কেন উচিত, এবং কভার ব্লকের প্রয়োজনীয়তা। 2 নম্বর যেটা আমি আলোচনা করব সেটা হলো স্ল্যাবের রিইনফোর্সমেন্টের টপ কভার এবং এটাকে কিভাবে মেনটেন করা হয়, চিয়ার জিনিসটা কি, ক্র্যাঙ্কিং ডেপথ কত হতে হবে, এটা কেন বেশি জরুরি, বিশেষ করে একটা কন্টিনিউয়াস স্ল্যাবের ক্ষেত্রে নেগেটিভ রিইনফোর্সমেন্টের ভূমিকা কী এবং সেটাই ক্রিটিক্যাল সেকশন কেন, সেই বিষয়ে আমি তোমাদের বোঝাবো। তারপরে আমি চলে আসবো একটা খুব কমন ভুলে, সেটা হলো স্ল্যাবের ক্ষেত্রে কেন নিডল ভাইব্রেটার ইউজ করা উচিত না। আমি আবারও বলছি, স্ল্যাবের ক্ষেত্রে, এমনটা নয় কিন্তু বিমের ক্ষেত্রে, স্ল্যাবের ক্ষেত্রে কেন নিডল ভাইব্রেটার ইউজ করা উচিত না, কেন সবসময় সেটা ম্যানুয়ালি ইম্প্যাক্ট র্যামিং করা উচিত। নেক্সট যেটা বলবো সেটা হলো কংক্রিটের কনসিস্টেন্সি নিয়ে এবং কাজ চলাকালীন সাইটে যে ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের অন স্পট করতে হয় সেগুলোর ব্যাপারে। এবং লাস্ট 2খানা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যখন আমরা নমিনাল মিক্সে কাজ করব বাই ভলিউম, যেটা আমরা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অর্ডিনারি বিল্ডিংয়ের ক্ষেত্রে করে থাকি, সেক্ষেত্রে বাল্কেজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনীয়তা এবং মিস্ত্রির সাথে আমাদের কিভাবে ঝামেলা সাইটে লাগে। এবং সবার শেষে আমি যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু একটা বড় স্ল্যাব যদি হয় টানা সেটা একবারে করা যায় না, সেটাকে কিন্তু অনেক সময় কিছু ঘন্টা পরে করা হয় বা মাঝখানে অনেক রেস্টের ব্যাপার থাকে বা কাজ চলতে চলতে মেশিনারি খারাপ হয়ে গিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি প্রিকশন নেবো এবং কীভাবে সেটা কন্টিনিউ করব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। যারা যারা এই সম্পূর্ণ জিনিসগুলো সম্পর্কে জানতে চাও তারা অবশ্যই শেষ অবধি দেখো, কেননা আমি কিন্তু ভিডিও চলাকালীন অনেক কিছু রেলিভেন্ট জিনিস বলতে থাকি, যেটা কিন্তু তোমরা এই শুরুর দিকের যে ইন্ট্রোডাকশন আমি একটা দিলাম যার মধ্যে তোমরা পাবে না। আমি ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী, তোমরা দেখছো বাস্তুকার দি বং ইঞ্জিনিয়ার, তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল, যেখানে আমি সম্পূর্ণ বাংলা ভাষায়, মাতৃভাষায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন গুরুগম্ভীর জটিল তত্ত্ব নিয়ে, জটিল টপিক নিয়ে আলোচনা করি এবং অত্যন্ত সহজ সরলভাবে মাতৃভাষায় বাংলায় কিন্তু সেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করি বা মেলে ধরি, যেটা একটা স্টুডেন্টের যেমন কাজে লাগে তার কনসেপ্ট, তার দক্ষতা তৈরি করতে কোনো সাবজেক্টের প্রতি, ঠিক একইভাবে কিন্তু একজন প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার যে কিনা ফিল্ডে কাজ করছে বা অলরেডি সার্ভিসে আছো এমন কেউ, তাদের কিন্তু আত্মবিশ্বাসটাকে কাজ করার অনেকটা বাড়িয়ে দেয়। এবার আমি সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কংক্রিটের স্ল্যাবের নিচের যে বটম কভারটা থাকে সেটার প্রয়োজনীয়তা এবং সেটা কীভাবে মেনটেন করতে হয়। আমরা জানি যে কোনো স্ট্রাকচারাল মেম্বারের জন্য কিন্তু একটা ক্লিয়ার কভার অত্যন্ত জরুরি। তার কারণ হলো রিইনফোর্সমেন্টের এজের থেকে যে ক্লিয়ার কভারটা দেওয়া হয় সেটা যদি প্রপারলি না হয়, প্রপার মাপের না হয়, তাহলে কিন্তু কংক্রিটের সারফেস থেকে ময়েশ্চার যেটা সবসময় কংক্রিটের ভিতরে পেনিট্রেট করে অর্থাৎ ঢুকে যায়, তার কারণ হলো কংক্রিট কিন্তু সম্পূর্ণভাবে ইম্পারভিয়াস না, সেই ময়েশ্চারটা কিন্তু রিইনফোর্সমেন্ট অবধি পৌঁছে যাবে এবং সেই রিইনফোর্সমেন্টের মধ্যে রাস্ট তৈরি করবে অর্থাৎ জং তৈরি করবে। আমরা জানি যে রাস্টের ভলিউম বা জংয়ের ভলিউম, আয়তন কিন্তু অনেক বেশি সাধারণ লোহার থেকে। এর ফলে যখনই সেটা ভলিউমে বেড়ে যাবে, মানে রাস্ট তৈরি হওয়ার ফলে, তখন কংক্রিটের মধ্যে সেটা কিন্তু একটা ইন্টারনালি থ্রাস্ট তৈরি করবে ভিতর থেকে এবং কংক্রিটের কভার যেটুকুনি বা থাকবে সেটা কিন্তু সেই রাস্টের চাপে অর্থাৎ ভলিউম বেড়ে যাওয়ার ফলে সেটা কিন্তু স্প্যালিং হয়ে ছিটকে বেরিয়ে আসবে এবং
রিইনফোর্সমেন্ট এক্সপোজড হয়ে যাবে, যেটা অত্যন্ত ক্ষতিকারক জিনিস। এক তো রিইনফোর্সমেন্ট এক্সপোজড হয়ে যাচ্ছে, দ্বিতীয় নম্বর ব্যাপার হলো ক্রমাগত রাস্টিং হতে 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 কিন্তু রডের যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেটা ক্ষয়তে থাকবে এবং একটা সময় পরে কিন্তু সম্পূর্ণভাবে ক্রস সেকশনটাই নষ্ট হয়ে যাবে। এইটাকে প্রিভেন্ট করতে গেলে আমরা যেটা ইউজ করবো সেটা হলো কভার ব্লক আমরা সাইটে নিজেরা কাস্ট করে নিতে পারি, অথবা কিন্তু রেডিমেড কভার ব্লক কিনতে পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারি। এখন পিভিসি বা প্লাস্টিক জাতীয় মেটেরিয়ালেরও কিন্তু কভার ব্লক বেরিয়ে গেছে, সেগুলো ইউজ করা যায়, যদিও আমি প্রেফার করি না প্লাস্টিক জাতীয় কোনো জিনিসকে ইউজ করার। 2 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো কংক্রিটের টপ কভার বটম কভার নিয়ে কিন্তু আমরা সবসময় মাথা ঘামাই, কখনোই কিন্তু মাথা ঘামাই না যে টপ কভারটা স্ল্যাবে ঠিকঠাক দেওয়া হলো কিনা। এটা কিন্তু সাইটে একটা সাংঘাতিক রকম ভুল আমরা করে ফেলি। এটা দুখানা কারণে খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথমটা তো বটম কভারের মতনই, যে পেনিট্রেশন হতে পারে ময়েশ্চার এবং করোড করে দিতে পারে রিইনফোর্সমেন্টটাকে, এবং সেকেন্ড যে কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই কভারটাকে যদি ঠিকঠাক পরিমাণে না দিই, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি বটম কভারের ক্ষেত্রে যে টেন্ডেন্সি দেখা যায় সেটা হলো আমরা কভারটাকে কম দিই প্রয়োজনের তুলনায়, এবং টপ কভারের ক্ষেত্রে যেই টেন্ডেন্সি একটা দেখা যায় সেটা হলো প্রয়োজনের তুলনায় আমরা বেশি দিয়ে ফেলি। বেশি যদি আমরা দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু স্ল্যাবের যে এফেক্টিভ ডেপথটা আছে আমার নেগেটিভ মোমেন্টকে চেক করার জন্য, যেটা কিনা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা ক্রিটিক্যাল মোমেন্ট হয়ে যায়, বিশেষ করে যখনই আমরা কন্টিনিউয়াস স্ল্যাব ডিজাইন করবো তখন তো অতি অবশ্যই সেই নেগেটিভ মোমেন্টটাকে চেক করার জন্য যে আমরা এফেক্টিভ ডেপথ পাবো স্ল্যাবের সেটা কিন্তু অটোমেটিক্যালি কম হয়ে যাবে। ওই জন্য আমাদের টপ কভারটাকে কিন্তু খুব এসেনশিয়ালি ভালোভাবে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা, যাতে বেশিও না হয় কমও না হয়। দুক্ষেত্রে কিন্তু সাংঘাতিক রকম ক্ষতি, বটম কভারের ক্ষেত্রেও কিন্তু বেশি কম হলে ক্ষতি, তবে টপ কভারের ক্ষেত্রে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা কন্টিনিউয়াস স্ল্যাবের ক্ষেত্রে নেগেটিভ মোমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়ে থাকে। এটাকে মেনটেন করা হয় দুখানা জিনিসের মাধ্যমে। প্রথমটা হলো আমাদের ক্র্যাঙ্কিং ডেপথ। আমরা যে স্ল্যাবের রডগুলোকে যদি ক্র্যাঙ্ক করি সাপোর্টের কাছে, সেই ক্র্যাঙ্কিং ডেপথটা বা ক্র্যাঙ্কিংয়ের যে হাইটটা আছে সেটা কিন্তু অ্যাডেকুয়েট হতে হবে, কম বা বেশি হলে চলবে না, সেটা আমাদের মেপে করতে হবে। এবং দ্বিতীয় নম্বর যেটা ব্যাপার হলো চেয়ার ইউজ করা, অর্থাৎ আয়রন চেয়ার। মানে চেয়ার হলো এমন একটা ছোট বেন্ট আপ বার, একটা পার্টিকুলার শেপের, সেই বেন্ট আপ বারটাকে স্ল্যাবের রিইনফোর্সমেন্টের নিচে দিতে হয়। এই বেন্ট আপ বারটা ঠিক এমন হাইটেরই হয় যে আমাদের টপ রিইনফোর্সমেন্টটা ঠিক সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ক্র্যাঙ্ক হয়ে তার পজিশনে থেকে যায়, এবং উপর থেকে নির্দিষ্ট পরিমাণ যেটা কভার দরকার ছিল সেটা কিন্তু মেনটেন্ড হয়ে যায়। 3 নম্বর বলে দিয়েছি, এবার 4 নম্বর ব্যাপারে যাচ্ছি, সেটা হলো ক্র্যাঙ্কিংয়ের ডেপথ কীভাবে ক্যালকুলেট করবো। ধরা যাক একটা 125 mm থিকনেসের স্ল্যাব আছে, সেখানে আমাকে ডিজাইনার স্পেসিফাই করে দিয়েছে যে 20 mm করে কভার থাকবে, ক্লিয়ার কভার। আমি ধরে নিচ্ছি একটা রডকে ক্র্যাঙ্ক করছি, যেই রডটা শর্টার ডাইরেকশন থেকে এসছে। আমরা জানি শর্টার ডাইরেকশনে কিন্তু রিইনফোর্সমেন্টটা সবার আগে পড়বে নিচে, তার কারণ হলো শর্টার ডাইরেকশনে কিন্তু লোড শেয়ারিংটা ম্যাক্সিমাম হয়, সেক্ষেত্রে কিন্তু শর্টার ডাইরেকশনের মুভমেন্টটাও ম্যাক্সিমাম হবে। তাই এটার ক্ষেত্রে আমার এফেক্টিভ ডেপথ সবচেয়ে বেশি দিতে হবে, তাই জন্য আমরা কিন্তু শর্টার ডাইরেকশনে যে রিইনফোর্সমেন্ট আছে সেটাকে বটমে, যেমন সবার বটমে রাখবো, সেটাকে আবার ক্র্যাঙ্ক করে যখন তুলবো সবার টপে তুলবো। এক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, সেই ক্র্যাঙ্ক বারটার যে আউটার যে হাইট, মানে ক্র্যাঙ্ক বারটার ক্র্যাঙ্ক হওয়ার আগে একদম রডের বটম থেকে ক্র্যাঙ্ক হওয়ার পরে রডের একদম টপ অবধি একদম ভার্টিক্যালি যদি আমরা এই যে হাইটটা মাপবো সেটা কিন্তু অ্যাডেকুয়েট হতে হবে। এটার মাপ হবে স্ল্যাবের টোটাল যে থিকনেস -2 কভার, অর্থাৎ 125 যদি থিকনেস হয় এবং 20 mm করে যদি কভার হয় টপ আর বটমে, তাহলে 20-40 mm কভার বাদ যাবে। 125 থেকে যদি আমরা 40 বাদ দিই সেক্ষেত্রে দাঁড়ায় হলো 85 mm। তার মানে আমাদের এই ক্র্যাঙ্কের হাইট বা ক্র্যাঙ্কের যে আউটার ডেপথটা এটা কিন্তু 85 mm আমাকে প্রিসাইসলি করতে হবে। যদি আমরা সেটা করি অটোমেটিক্যালি কিন্তু আমাদের বাকি কভারগুলো এবং বাকি রডের মাপগুলো ঠিক হয়ে যাবে। নেক্সট যে ব্যাপারটার বিষয়ে আলোচনা করবো সেটা হলো আমরা স্ল্যাবের যতই প্র্যাকটিক্যাল কেস আমরা করব বাস্তবিক জীবনে, সেটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক কিংবা একটা অফিস বিল্ডিং অথবা যে কোনো ধরনের একটা স্ল্যাব, সেগুলো দেখবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2-way কন্টিনিউয়াস স্ল্যাব কিন্তু আমরা দেখতে পাই। এবার এই 2-way কন্টিনিউয়াস স্ল্যাবের যখন আমরা ডিজাইন করব তখন আমাদের কিন্তু প্রতিটা ক্ষেত্রে একটা কমন জিনিস পড়বে, অলমোস্ট প্রতিটা ক্ষেত্রে মূল যে ক্রিটিক্যাল মোমেন্ট যার বেসিসে আমাকে সেকশনের ডেপথটাকে ডিফাইন করতে হবে সেটা কিন্তু সবসময় হয়ে হলো কন্টিনিউয়াস এজে, এবং সেই কন্টিনিউয়াস এজের যে সাপোর্ট মুভমেন্ট অর্থাৎ নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট সেটার জন্যই কিন্তু আমাদেরকে স্ল্যাবটাকে ডিজাইন করতে হয়। এটাই হলো এখানে গভর্নিং ক্রাইটেরিয়া। এখন এই যে নেগেটিভ মুভমেন্ট, তার জন্য রিইনফোর্সমেন্টটা কোথায় থাকবে স্ল্যাবের ক্ষেত্রে যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে নেগেটিভ মুভমেন্টটাকে চেক করার জন্য আমরা যে রিইনফোর্সমেন্টটা দেবো সেটা কিন্তু স্ল্যাবের টপ সারফেসে থাকবে, অর্থাৎ উপরের সারফেসে থাকবে। এবার তাই যদি হয়
তাহলে আমরা যখনই কোনো স্ল্যাবকে প্র্যাকটিক্যালি করব, মানে ডিজাইন তো ডিজাইনার করে দিল, তখন প্র্যাকটিক্যালি সেটাকে এক্সিকিউট করব, আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে ইন্টারমিডিয়েট যে স্প্যানগুলো আছে বা এন্ড প্যানেলের জাস্ট ভিতরে যে সাপোর্টগুলো আছে, অর্থাৎ কন্টিনিউয়াস যে এজগুলো আছে, সেই কন্টিনিউয়াস এজগুলোতে কিন্তু যে টপ রিইনফোর্সমেন্ট যেটা যাচ্ছে সেটা ক্র্যাঙ্ক করেই হোক অথবা এক্সট্রা টপ দিয়েই হোক, সেই রিইনফোর্সমেন্টটা যেন ঠিক প্রপার হাইটে থাকে এবং প্রপার কোয়ান্টিটির থাকে এবং ঠিক প্রপার প্লেসমেন্টে থাকে। স্প্যানের রিইনফোর্সমেন্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু স্প্যানের রিইনফোর্সমেন্টের থেকেও এই যে নেগেটিভ মোমেন্টকে চেক করার জন্য রিইনফোর্সমেন্টটা দেওয়া হয়েছে, এটা কিন্তু ক্রিটিক্যাল গভর্নিং কেসের জন্য এটাকে অত্যন্ত ভালোভাবে আমাদের চেক করে নিতে হবে এবং মিলিয়ে নিতে হবে। নেক্সট যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো, এটা একটা কমন মিস্টেক যেটা সাইটে হয়ে থাকে, সেটা হলো আমরা যখন বিমের কাস্টিং করছি তখন আমরা নিডল ভাইব্রেটার ইউজ করছি, সেটা ঠিক আছে, কিন্তু স্ল্যাবের ওপরে যখন আমরা কম্প্যাকশন করব সেটা কিন্তু কখনোই নিডল ভাইব্রেটার দিয়ে করব না, কখনোই করব না। তার কারণ হলো স্ল্যাবের যে সেকশনটা থাকে সেটা ডেপথ কিন্তু অত্যন্ত কম, এবং মিস্ত্রিরা যে কারণে নিডল ভাইব্রেটার ইউজ করে সেটা কিন্তু স্ল্যাবের ওপরের কংক্রিটটাকে কম্প্যাক্ট করার জন্য না, ওনারা মেনলি ইউজ করেন কিন্তু স্ল্যাবের উপরে এক জায়গায় ওনারা কংক্রিটটাকে ডাম্প করে দেন, গ্রিন কংক্রিটকে, এবং সেটাকে স্প্রেড করার জন্য কিন্তু ওনারা নিডল ভাইব্রেটার ইউজ করে। এখন একটা খুব পাতলা সেকশনে যদি আমি নিডল ভাইব্রেটার ইউজ করি, তাহলে যেটা হবে হলো সিমেন্টের যে স্লারিটা আছে সেটা কিন্তু অ্যাগ্রিগেটের থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে ওপরে চলে আসবে। তার কারণ হলো আমরা এখানে কিন্তু নিডল ভাইব্রেটারের মাধ্যমে একটা হাই ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট ভাইব্রেশন দিচ্ছি, এই ভাইব্রেশনের ফলেই কিন্তু মেন ম্যাট্রিক্স থেকে সিমেন্টের স্লারিটা ওপরে চলে আসবে। এর ফলে সিমেন্ট কংক্রিট অ্যাজ এ হোল যে হোমোজেনিটির একটা দরকার ছিল সেই জিনিসটা কিন্তু আর থাকবে না, এবং ইন্টারমিডিয়েট পোর্শনে স্ল্যাবের কিন্তু হানিকম্বিং হওয়ার একটা হিউজ পসিবিলিটি আছে। আমরা অলমোস্ট ভিডিওটা 70% কভার করে ফেলেছি, আর কয়েকটা পয়েন্ট মাত্র বাকি আছে, বলতে গেলে আর 3খানা মাত্র পয়েন্ট। নেক্সট যেটা নিয়ে আলোচনা করব অর্থাৎ 7 নম্বর পয়েন্ট, সেটা হলো স্ল্যাবের উপরে আমরা যখন কম্প্যাকশন করব সেটা সবসময় হবে হলো ইম্প্যাক্টের মাধ্যমে, কখনোই কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনে না, যেটা আগের পয়েন্টে বললাম আমি তার কারণটা। এবার ইম্প্যাক্ট দিয়ে যখন আমরা কম্প্যাক্ট করছি জিনিসটাকে, মানে যেমন ধরে যাক খুব সহজ চলতি কথায় বলতে গেলে পাটা মেরে যেটাকে বলা হয় হলো কম্প্যাকশন করা, সেই পাটা মেরে কম্প্যাকশন করা অর্থাৎ সেটা এক প্রকার হলো র্যামিং। র্যামিং মানে হলো এক প্রকার ইম্প্যাক্ট দিয়ে কম্প্যাক্ট করা। ইম্প্যাক্ট দিয়ে কম্প্যাক্ট করার উদ্দেশ্য হলো আমি যেহেতু এখানে কোনো হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ইউজ করছি না, তাহলে একটা পাতলা সেকশন থেকে কিন্তু আমাদের সিমেন্টের স্লারিটা বাইরে ওপরে উঠে আসতে পারবে না। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে বিমের ক্ষেত্রেও কি আমরা এই ইম্প্যাক্ট কম্প্যাকশন ইউজ করব? বিমের ক্ষেত্রে কিন্তু আমরা ইম্প্যাক্ট কম্প্যাকশন ইউজ করবো না। তার কারণ হলো যেহেতু বিমের সেকশনটা অনেকখানি বেশি থাকে তুলনামূলকভাবে, সেখানে ইম্প্যাক্ট দিয়ে যে কম্প্যাকশনটা আমরা করছি তার এফেক্টটা কিন্তু টপ সারফেস কিছুটা জোনের মধ্যে থেকে যাবে, নিচের দিকে অর্থাৎ বিমের বটমের দিকে লেয়ারে কিন্তু সেটা পৌঁছাবে না, এবং বটমের দিকে কিন্তু ভালোভাবে বিমটা কম্প্যাকশন হবে না। স্ল্যাবের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, যেহেতু স্ল্যাবের থিকনেস অত্যন্তভাবে কম হয়, ওপর থেকে ইম্প্যাক্ট দিয়ে আমরা যদি কম্প্যাক্ট করি তাহলে কিন্তু স্ল্যাবটা খুব ভালোভাবেই কম্প্যাকশন হয়ে যায়। এখন কখন বুঝবো যে কম্প্যাকশন হয়ে গেছে? কম্প্যাকশন সাইটে বোঝার স্ল্যাবের সেক্ষেত্রে কিন্তু সঠিক কোনো একদম প্রুভেন উপায় নেই। যেটা আমরা করি সাধারণত সেগুলো হলো পরের দিকে টেস্ট করি, সেটা হলো অ্যাকচুয়ালি পোস্টমর্টেম, সেটা কোনো কাস্টিং টেস্ট না। আমরা বাই এক্সপিরিয়েন্স এটা দেখে বুঝতে পারবো। কিভাবে বুঝবো? আমরা র্যামিং করতে করতে একটা সময় আসবে যখন এই যে ইম্প্যাক্টটা দিচ্ছে তখন দেখবো তার যে রিবাউন্ড হচ্ছে, মানে পাটাটা স্ল্যাবের গায়ে ধাক্কা খেয়ে এই যে বাউন্স করে উঠছে, এটা দেখেই কিন্তু বুঝতে পারবো। এটা তোমাদের ভিডিওর মধ্যে এখানে বলে বোঝানো মুশকিল, এটা সাইটে তোমাদের দেখাতে হবে, নাহলে বোঝা যাবে না। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো সাইটে কিন্তু মিস্ত্রিরা অনেক সময় অভিযোগ জানান যে পাথর পাথর হয়ে যাচ্ছে, কাজ করা যাচ্ছে না, খুব বেশি ড্রাই হয়ে গেছে। ওরা তখন করে কি, তখন কিন্তু খুব পরিমাণে ওরা জল মেশাতে শুরু করে দেয়। আমাদের কিন্তু এই জিনিসটা খুব ক্লোজলি মনিটর করতে হবে যাতে বেশি পরিমাণে জল কিন্তু ওনারা কংক্রিটের গ্রিন মিক্সচারের মধ্যে না মেশাতে পারেন। অ্যাকচুয়ালি যে ফলটা সাইটে হয়, যে কারণে মনে হয় যেন পাথর পাথর হয়ে যাচ্ছে, সেটা হলো ওনারা কংক্রিটটাকে সঠিকভাবে মিক্স করেন না, সঠিক টাইম ধরে মিক্স করেন না। ওনারা কিন্তু কোনো রকমের 4-5 পাক মিক্সারের মধ্যে ঘুরিয়ে নিয়ে কংক্রিটের মিক্সিংটাকে ফেলে দেন। তাতে কিন্তু হচ্ছে কি, ভালোভাবে কিন্তু কংক্রিটটা মিক্স হচ্ছে না, একটা হোমোজেনিটি কিন্তু আমরা পাচ্ছি না, একটা হোমোজেনিয়াস মিক্সচার কিন্তু তৈরি হচ্ছে না। এবং তার ফলে যেটা হয় হলো আমরা যে সিমেন্টটা কংক্রিটের মিক্সচারের মধ্যে দিচ্ছি সেটা যেহেতু ড্রাই পাউডার ফর্মে থাকে, সেটা কি করে, যখন ওই কংক্রিটের মিক্সচারের মধ্যে জলটাকে অ্যাড করা হচ্ছে, মানে একদম প্রাথমিক অবস্থায় মিক্সিংয়ের সময় আমরা যে জলটা অ্যাড করছি সেই জলটাকে কিন্তু সে ট্র্যাপ করে ভিতরে আটকে রেখে দেয়, এবং এর ফলে হয় কি, মিক্সটার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি জলটা খুব কম কম মনে হয়, আদৌ কিন্তু তা না। আমরা দেখব কাস্টিংটা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আমরা যখন ফর্মওয়ার্কের মধ্যে কংক্রিটটাকে বিছিয়ে দিয়ে ভালো করে কম্প্যাকশন করে দিয়েছি, তার বেশ 1 ঘন্টা পরে বা কিছু কিছু ক্ষেত্রে আধ ঘন্টা পরেই কিন্তু প্রচুর পরিমাণে জল উঠতে থাকে। অ্যাকচুয়ালি হয় কি, আমরা পরের দিকে যখন ভাইব্রেট করে হোক কি র্যামিং করে হোক কম্প্যাকশনটা করি, তখন
যে জলগুলো ট্র্যাপড হয়েছিল সিমেন্টের পার্টিকেলসের মধ্যে ফ্লক হিসাবে, ডেলা হিসাবে, সেই জলগুলো কিন্তু বেরোতে শুরু করে দেয় ওই কম্প্যাকশনের ফলে, মানে ট্র্যাক পোর্শন থেকে জলটা আস্তে আস্তে বেরিয়ে যায়। তাই জন্য আমাদের যেটা করতে হবে, যখন কংক্রিটটাকে মিক্সিং করছি একদম ইনিশিয়ালি মিক্সারের মধ্যে, তখনই কিন্তু খুব ভালো করে মিক্সিং করতে হবে। মিনিমাম 80 সেকেন্ডস ধরে তো মিক্স করা অবশ্যই উচিত, এবং ভালো হয় যদি আমরা 2 মিনিট ধরে কন্টিনিউয়াসলি মিক্স করতে পারি। তাতে যেটা হয়, ক্রমাগত যে নাড়াচাড়া করা হচ্ছে এর ফলে যে ট্র্যাপড ওয়াটারগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়, এবং সঠিক পরিমাণে যে ফ্লুইডিটি আমার কংক্রিটের মধ্যে দরকার সেটা আমরা পেয়ে যাই। আর একটা জিনিসটা মিস্ত্রিদের সাইটে অত্যন্ত বাজেভাবে করে থাকে, সেটা হলো পাথরটাকে কম দেয় আর বালিটাকে কিন্তু যেই কড়াইয়ের মধ্যে তারা নিয়ে যাচ্ছে উঁচু উঁচু করে বালি দিতে থাকে। এর ফলে কিন্তু একটা সাংঘাতিক প্রবলেম হয়ে যায়, সেটা হলো তোমার যেই প্রপোর্শনে কংক্রিটটা করার কথা ছিল সেই প্রপোর্শনটা কিন্তু মেনটেন হয় না। বালি অবশ্যই একটু বেশি দিতে হবে, কতখানি বেশি দিতে হবে সেটা সাইটের মধ্যে কিন্তু আমাদের বাল্কেজ টেস্ট করে নিতে হবে স্যান্ডের। সেই বাল্কেজ টেস্ট করে যত পার্সেন্ট আমার বাল্কেজ বেরোচ্ছে তত পার্সেন্টের জন্য কিন্তু স্যান্ডটাকে আমার কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে দিতে হবে, এবং ঠিক সেই পরিমাণেই বালিটাকে বাড়াতে হবে। কিন্তু এই পাথরের প্রবলেম থাকবে না যদি আমরা প্রপার সময় ধরে কংক্রিটটাকে মিক্স করি। লাস্ট সবার শেষে যে পয়েন্টটার ব্যাপারে আমি আলোচনা করব সেটা হলো, ধরা যাক একটা ছাদ ঢালাই হচ্ছে যেটা অনেকটাই বড়। এবার এমন তো হতেই পারে যে আমার প্রচুর পরিমাণে কংক্রিট, গ্রিন কংক্রিট একসাথে সাপ্লাই হচ্ছে না, আমরা সাইকেই ধরা যাক কংক্রিট তৈরি করছি, কোনো আরএমসি নেই। সেক্ষেত্রে কিন্তু একটা বড় স্ল্যাবের কাস্টিং হতেই পারে যে সারা দিন সময় লেগে গেল, সকাল থেকে রাত্রির বা পরের দিন পর্যন্ত যেতে হলো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কিন্তু প্রপার জায়গায় কিন্তু কনস্ট্রাকশন জয়েন্ট দিতে হবে। ধরা যাক আমাদের সারাদিন লাগছে এবং মিস্ত্রিরা তো একটা সময়ের পরে খেতে যাবে, তাহলে তখন যেটা তারা করে সেটা হলো একটা আরবিটারি যে কোনো প্লেসে কোনো রকমের তারা কাজটাকে অফ করে দিয়ে চলে যায়। এরকমভাবে কিন্তু আমাদের করলে হবে না, এবং মিস্ত্রিরা কিন্তু অনেকক্ষণ রেস্ট নিতে থাকে, তারপরে আবার কাজটা শুরু হয়। এর ফলে যেটা হয় হলো, কংক্রিটিংটা আমরা যে অবধি করে ছেড়ে দিচ্ছি সেই জায়গাটা কিন্তু একটা ড্রাই কোল্ড জয়েন্টের ফর্মেশন হয়ে যায়। আমাদের যেটা করতে হবে, সেই জয়েন্টটাকে সবসময় কিন্তু ভেঙে নিতে হবে ভালো করে, তার থেকে অ্যাটলিস্ট 3 ইঞ্চি মতন কংক্রিটটাকে আমরা পুরো ছড়িয়ে দেবো চেঁচে, এবং সেখানে কিন্তু স্লোপ ফ্যাশনে আমরা কেটে নেবো। তারপরে যেটা করে মিস্ত্রিরা হলো, একটা সিমেন্টে শুধু স্লারি দিয়ে দেয়, শুধু কিন্তু একটা সিমেন্টের স্লারি দিলে হবে না, ওই পাতলা করে ঘোলা দিয়ে কিন্তু কোনো লাভ নেই। আমাদের যেটা করতে হবে, প্রপার কনসিস্টেন্সিতে একটা সিমেন্টের ঘোলা তৈরি করে সেখানে দিতে হবে জয়েন্টটায়। শুধু তাই না, সেই সিমেন্টের ঘোলার সাথে কিন্তু আমাদের একটা বন্ডিং এজেন্ট, মার্কেটে অনেক কেমিক্যাল ল্যাটেক্স বন্ডিং এজেন্ট পাওয়া যায়, যে কোনো একটা ভালো কোয়ালিটির বন্ডিং এজেন্ট কিন্তু মিশিয়ে দিতে হবে যাতে এই প্রপারলি ওই জয়েন্টটায় বন্ডিং হয়। নাহলে কিন্তু ভবিষ্যতে ওই জয়েন্টের মাধ্যমে, যেটা হয়তো আমরা উপর থেকে সার্ফেসে দেখতে পাবো না, কিন্তু সেটা মাইক্রোস্কোপিক্যালি থেকে যাবে, এবং সেখান থেকে কিন্তু একটা জলসকের দারুণ প্রবণতা থেকে যায়। এই ছিল আজকে মোটামুটি ভিডিও। এবার তোমাদের যদি মনে হয় আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইবের আইকন কিন্তু এখানে বাঁদিকে নিচে আছে, এবং করার পরে যেটা তোমরা করবে, অল নোটিফিকেশান অন করে দেবে, বেল আইকনে হিট করে, নাহলে কিন্তু ইউটিউব তোমাদের পৌঁছে দেবে না নোটিফিকেশান যখন আমি নতুন কোনো ভিডিও আনবো। ভিডিওটাকে থামস আপ করো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই তোমরা নিচে এখানে কমেন্ট সেকশানে জানাও, এবং যদি বাজে লেগে থাকে সেটাও জানাও। আর ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দাও। আজকের মতন এখানেই থাক, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য ইঞ্জিনিয়ার হিসাবে সব সময় গর্ববোধ করো।